লাইফলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। এক্সপ্রেস আজকের আমাদের যে দখলদারির, এক কথায় বলতে গেলে যে লোকসভার দখলদারি, যেটা নিয়ে আমাদের এই অনলাইন অনুষ্ঠান, সেই লোকসভার দখলদারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানে যাওয়ার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আজকের আমাদের অতিথি বিশিষ্ট সাংবাদিক শ্রী তমন দাস পণ্ডিত। পণ্ডিতদা, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। পণ্ডিতদা, আজকের এই যে ধরো লোকসভার দখলদারি, প্রায় 2 মাস ধরে, 2 মাস দেরি আছে এখনো লোকসভা নির্বাচন, এই 2 মাস ধরে টানা চলবে প্রচার থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য, গোটা দেশ জুড়ে একটা উৎসবের মৌসুম তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলায় দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি আর কি, যে লোকসভা নির্বাচনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মন্তব্য ঘটে আসছে। কখনো দেখা যাচ্ছে যে মথুরাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ করছেন মেঘের অন্তরাল থেকে, বা কখনো লড়াই করা যায় না, সামনে আসুন, প্রার্থী দিতে পারছেন না, বা এই যে ধরনের মন্তব্য, তোমার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলার রাজনীতি? আমি দেশের রাজনীতির কথা ছেড়েই দিলাম। না, একটা কথা তোমাকে আমি বলি শুরু করার আগে, সকলকে শুভ সন্ধ্যা। এবারকার 2024-এর লোকসভা ভোট, আমার যেটা মনে হয় যে ভারতবর্ষের রাজনৈতিক যে ইতিহাস এবং যেভাবে লোকসভা ভোট স্বাধীনতার পর থেকে হয়ে এসছে, মোটামুটি ট্র্যাডিশনটা একই আছে, কিন্তু পরিবর্তনটা হচ্ছে দিনে দিনে। সেটা হচ্ছে যে রাজনীতিতে যে অকথা কুকথার আমদানি, এই অকথা কুকথার আমদানিটা আমরা গত 1 দশক ধরে খুব বেশি দেখতে পাচ্ছি, এবং মূলত অন্যান্য রাজ্যের তুলনায় এই পশ্চিমবঙ্গ কিন্তু এই অকথা কুকথার একটা খনি বললেও বাড়িয়ে বলা হয় না,
কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক বছরেই প্রথম আমি তোমাকে বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিলেন খুবই একটা অন্য ধরনের মন্তব্য দিয়ে, যে ধরে জেলে ঢুকিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি এই ধরনের। তার মধ্যে না গিয়েও আমি বলতে চাই যে এই পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে যখন প্রত্যেকটা বিধানসভা হোক, তার পরবর্তী ক্ষেত্রে লোকসভা হোক, বিশেষ করে এই রাজ্যের নেতা নেত্রীরা যেন একেবারে সমস্ত কিছুকে অস্বীকার করে, নিয়ম নীতিকে অস্বীকার করে তারা এমন একটা পর্যায়ে তারা নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এগুলো তাকিয়ে দেখছেন, কিন্তু বছর বছর কিন্তু ভোট দিয়ে আবার তাদেরকেই নির্বাচিত করছেন। কেউ হয়তো হারছেন কিন্তু তিনি নেতা থাকছেন, তারপরেও তিনি সেই ধরনের মন্তব্যই করছেন। সুতরাং এবারকার ভোট, বিশেষ করে 2024-এর ভোট, এটা নিয়ে আমি এই প্রেক্ষাপটটা তোমাকে আমি বলতে পারি সব্যসাচী, সেটা হচ্ছে যে এবারকার 2024-এর ভোটের প্রেক্ষাপটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এই রাজ্যে 2024-এ লড়াইটা কিন্তু মূলত ঘাসফুল বনাম পদ্ম। বাকি যে জোট প্রার্থী, তার মধ্যে বিশেষ করে সিপিআইএম, যারা 34 বছর ক্ষমতায় থাকার পরে যারা এই রাজ্য থেকে ক্ষমতা থেকে প্রায় বলা যায় যে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু এই রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিকতা তারা ফিরে পাচ্ছে না। কারণটা হচ্ছে যে মূলত যেটা তাদের মনে হয়েছে আমার, যে সাংগঠনিক দুর্বলতার পাশাপাশি তাদের নেতৃত্ব, এটা ঘটনা যে আজকে বামপন্থীরা তারা অনেক যুব শক্তিকে নতুন মুখকে সামনে নিয়ে এসেছে, যুব মানে তাদের যে ধারাবাহিকতা সেখান থেকে তারা অনেকটা বেরিয়ে এসেছে, অনেকটা বেরিয়ে এসেছে এবং যুব শক্তিকে তারা অগ্রাধিকার দিয়েছে। অনেক আজকে মীনাক্ষীর মতো মেয়ে, সে ঘুরে ঘুরে গোটা রাজ্যকে যুবদের মধ্যে সে একটা সংগঠিত করার চেষ্টা করছে। এবং সব থেকে বড় কথা যে এই যে ইনসাফ যাত্রা তারা গত বছরে যেটা করলো এবং তারপরে যেটা ব্রিগেড তাদের যাত্রাটা শেষ হলো, সেটাতে এটা ঘটনা যে প্রচুর মানুষ সে ইনসাফ যাত্রায় অংশ নিয়েছিলেন এবং বিশেষ করে যুবক যুবতী তারা, এবং শেষ পর্যন্ত ব্রিগেডে যে ইনসাফ যাত্রা শেষ হয় সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম আমরা দেখেছি। এবং সবথেকে আরেকটা কথা, এই কথাটাও খুব আমার মনে হয় যে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের এটা একটা গবেষণার বিষয় হতে পারে, যে আমরা 2011 সালের পরে, অর্থাৎ বামফ্রন্ট ক্ষমতা যাওয়ার পরেও তারা যে ব্রিগেড যে সেখানে ব্রিগেডের যে জনসভা আয়োজন করেছিল, সেখানেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু দেখা গেছে যে তাদের বহু জায়গাতে ভোট শতাংশ নেমে 4% থেকে 5% দাঁড়িয়ে। দাদা সেই জায়গায় যদি বলতে যাই তাহলে তো তুমি দেখো, মানে ব্রিগেডের কথাতেই যদি আসে তাহলে 2011 সালে বামফ্রন্টের মানে নতুন সরকার পরিবর্তনের আগে তারা যেটা শেষ ব্রিগেড করেছিল, সেই ব্রিগেড দেখে মনে হয়েছিল না, কেউ মনে করতে পারেনি যে একটা দল যে দলটা একদম শেষ হয়ে যাবে। কিন্তু ব্রিগেডের লোক সমাবেশ, এখন তো একটা লোক পাঠানো বা লোককে এক জায়গায় জড়ো করা তো একটা ট্রেডিশন চলছে, মানে যেভাবে হোক লোকগুলোকে। একটা কথা আছে এই প্রসঙ্গে আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে যারা শাসক দলে থাকবে তাদের পক্ষে ব্রিগেডে কিংবা যে কোনো জনসভা সংগঠিত করা অনেক সহজ, কারণ তারা তাদের স্থানীয় নেতা নেত্রী পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে ব্লক স্তরে ইত্যাদিকে তাদেরকে যদি নির্দেশ পাঠান যে তোমরা যত বেশি সংখ্যক করে কর্মী সমর্থককে ব্রিগেডে পাঠাতে হবে, তারা কিন্তু সেটাকে দলের নির্দেশ বলে তারা সেটা পাঠাতে পারে বা পাঠাতে সমর্থ হয় এবং তাদের পক্ষে সেটা পাঠানো অনেক সুবিধা। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ক্ষমতায় নেই
তাদের পক্ষে ব্রিগেড সংগঠিত করা অনেকটা কঠিন এই কারণে যে এখন যারা ব্রিগেডে যাবেন, প্রথমত তারা একেবারেই নিজস্ব খরচে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সম্পূর্ণ যাওয়া আসার যে সম্পূর্ণ ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা করবেন। এবং সেখানে যারা উপস্থিত হবেন তারা তো কোনো জানেন তারা ক্ষমতায় নেই, ক্ষমতায় আসবেন কিনা সেটাও জানেন না, কিন্তু তারা একটা নীতি আদর্শের তাগিদে সেখানে পৌঁছচ্ছেন। এটা একটা খুব বড় জিনিস। এবং এই যে ব্রিগেডের যে জনসভা, সেটাকে আমরা ছোট করে দেখছি না, কিন্তু ছোট করে দেখছি তখন যখন যে এখনো পর্যন্ত আমি সর্বভারতীয় ক্ষেত্রে যতগুলো সমীক্ষা আমি দেখেছি, নির্বাচনী সমীক্ষা, সেখানে এখনো পর্যন্ত যে বামেদের কোনো আসন সেখানে দেওয়া যায়নি। আমি বলছি না নির্বাচনী সমীক্ষা মানেই সেটা একেবারে সত্যি হবে সেটা, কিন্তু এখনো পর্যন্ত ট্র্যাডিশন অনুযায়ী যেটা দেখেছি। দ্বিতীয়ত হচ্ছে যে বামেদের যেটা এই রাজ্যে, যে বামেরা ছোট হতে হতে অনেক জায়গাতে একেবারে শূন্যে প্রায় নেমে এসেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এবং সবথেকে যেটা আশ্চর্যজনক, যে আজকে দুজন বিধানসভা সদস্য থেকে এক লাফে ৭৭ আসনে পৌঁছে যেতে পারে, পৌঁছে গেল আজকে এই গেরুয়া শিবির। এটা একটা কৃতিত্ব তো নিশ্চয়ই, কিন্তু এটাও আজকে নিশ্চয়ই কাটাছেড়া করা উচিত যে কিসের কারণে, কেন, কিভাবে তারা সেখানে পৌঁছতে পারলো। অন্তত এই রাজ্যে যেখানে ৩৪-৩৫ বছর বামেরা রাজত্ব করেছে, তার পরবর্তী ক্ষেত্রে 10 বছর প্রায়, বা যখন বিজেপি যখন ক্ষমতাশালী হয়েছে তখন তো তৃণমূল শাসন করছে এবং এখনো তারা শাসন করছে। এই দুটি রাজত্বের পরেও সেখানে কেন গেরুয়া শিবির হঠাৎ করে এই রাজ্যে কিছুটা হলেও সংগঠিত করতে পারছে নিজেদেরকে, এবং 18টি লোকসভা আসন, এটা একটা চমক ছাড়া কিছু নয়। আমার মনে হয় না যে এখনো পর্যন্ত রাজ্যের মানুষ স্বীকার করে, মানে তাদের মনে এখনো পর্যন্ত হয়তো অনেকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে একটা গেরুয়া শিবির কি করে 18টা আসনে একবারে নিতে পারলো, দখল করতে পারলো। এটাও কিন্তু একটা খুব আশ্চর্যজনক। কিন্তু আমি তোমাকে একটু এইখান থেকে একটু অন্য প্রসঙ্গে, যেহেতু বামফ্রন্ট বা এদের কথা হচ্ছে, বিজেপির কথা বলছি আমরা, তৃণমূলের কথা বলছি আমরা দেখেছি আজকে গোটা দেশ জুড়ে যে লোকসভা নির্বাচন, সেই 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপিকে টক্কর দেওয়ার জন্য একটা জোট তৈরি হয়েছিল, ইন্ডি জোট। সেই জোট আজকে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, মানে শরিকদের মধ্যে নিজস্ব যে একটা বাউন্ডিং, সেটা কিন্তু নেই এই মুহূর্তে, যার ফলে মানে আজকে জোট একদম প্রায় শেষ তলানিতে। আজকে তো দেখা গেল যে মানে এক কথায় বলতে গেলে 34 বছর ধরে বাংলায় যে শরিকি দল বামফ্রন্ট যারা রাজত্ব করেছে, সেই বামফ্রন্টের মানে আজকে সিপিআইএম এর বিকাশ ভট্টাচার্য পর্যন্ত তার শরিক দল ফরওয়ার্ড ব্লককে নিয়ে পর্যন্ত মন্তব্য করছে যে তাদের মানে শক্তি ক্ষীণ হয়ে গেছে। মানে কোন জায়গায় এই যে জোটের যে জায়গাটা তারা আজ পৌঁছে গেছে? না, সর্বভারতীয় ক্ষেত্রে এই জোটের চেষ্টা কিন্তু এই প্রথম নয়। তোমার মনে থাকতে পারে যে এই ব্রিগেডেই মমতা ব্যানার্জি তিনি থার্ড ফ্রন্ট তৈরি করেছে এবং 23টি বিভিন্ন রাজ্য থেকে, সেখানে কংগ্রেস সমেত, তেজস্বী যাদব থেকে আরম্ভ করে দেশের তেজস্বী, অখিলেশ সবাই সেই সর্বোচ্চ নেতৃত্ব এসেছিলেন, তারা কিন্তু এখানে যোগ দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে সেখানে কিন্তু দেখা গেল 2019 সালে বিজেপির জয়যাত্রা তো আটকানো গেলই না, উল্টে তারা 300 আসন পার করে চলে গেল। এবারে যেটা দেখা গেল, তারা একটু সংগঠিতভাবে একটা জোট করতে চেয়েছিল, কিন্তু প্রথমেই দেখা গেল যে যিনি জোটের প্রাণপুরুষ ছিলেন, সেই বিহারের মুখ্যমন্ত্রী, তিনি প্রথমেই সরাসরি জোট ছেড়ে তার পুনরো জোটে ফিরে চলে গেলেন। নীতিশ কুমার প্রথম ধাক্কাটা দিলেন। দ্বিতীয় ধাক্কা যেটা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিলেন, এই রাজ্যে তৃণমূল একা লড়বে, কারোর কে প্রয়োজন নেই। প্রথমে তিনি কংগ্রেসকে 2টি আসন দিতে চেয়েছিলেন, কংগ্রেস সেখানে 6টি আসন চেয়েছিল। পরবর্তী ক্ষেত্রে কংগ্রেস 5টিতে নেমেছিল,
তারপরে একদিন হঠাৎ করে তিনি ঘোষণা করলেন কোনো প্রয়োজন নেই, তৃণমূল তার একা শক্তিতে লড়াই করবে এবং একা শক্তিতেই করছে। অন্যদিকে কেরালাতে কংগ্রেস কিন্তু সিপিএম এর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে একদম। এবং এখনো পর্যন্ত কেরালা থেকে যে সমীক্ষা উঠে এসছে 20টি আসনে, লোকসভা আসনে সরাসরি লড়াই হচ্ছে কংগ্রেস এবং শাসক দল সিপিআইএম এ, এবং সরাসরি দেখা যাচ্ছে যে যদি এখনো পর্যন্ত সমীক্ষা অনুযায়ী যে 4টি মাত্র আসন পেতে পারে বামফ্রন্ট। এটা হচ্ছে জোটের পরিস্থিতি। একটা দেখা গেছিল যে অরবিন্দ কেজরিওয়াল উনি যেদিন আমরা আসবো তোমার সঙ্গে, এই আলোচনার মধ্যেই থাকবো। আমাদের সঙ্গে আমাদের আরামবাগের প্রতিনিধি মহেশ্বর চক্রবর্তী আছে। আমরা মহেশ্বরের কাছ থেকে আরামবাগের আজকে কি পরিস্থিতি, রাজনীতি কোন জায়গায় গেছে সেটা নিয়ে একটু জেনে নিই, কারণ আরামবাগ নিয়ে আজ একটা নতুন তথ্য উঠে এসেছে। আরামবাগের যিনি আগের সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার, তিনি আজকে খুব দুঃখ করেছেন এবং উনি ওনার হ্যাঁ তৃণমূলের সাংসদ, এবং তিনি এমন মন্তব্য করেছেন তার কাছে টাকা নেই বলে হয়তো তিনি টিকিট পাননি। তো আমি মহেশ্বরের সঙ্গে কথা বলবো। মহেশ্বর, শুনতে পাচ্ছ? একদম দাদা, আছো কেমন তুমি, বলো। একেবারেই ভোট পরিস্থিতিতে ভোটের যে টক্কর, তাতে আমাদের মতন সাংবাদিকদের যে কাজ রোদে পুড়ে জলে সেটা চলছে। আশা করি এক্সপ্রেস নিউজের সমস্ত দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। মহেশ্বর, আমাকে বলো, অপরূপা পোদ্দার আজকে যে পরিস্থিতিতে যে ধরনের মন্তব্য করেছে, এবং প্রথম কথা হচ্ছে যে আজকে আরামবাগের যে 3জন প্রার্থী, মূলত মানে মিতালি বাগ, তারপর তোমার রয়েছে ওখানে সিপিএম এর বিপ্লব বাবু আছেন এবং অরূপ কান্তি দিগর আছেন তোমার বিজেপির। তো সেই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, এবং অপরূপা এবং তার যে আজকের মানসিকতা বা তিনি যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে কি এটা এফেক্ট পড়বে ভোট বাক্সে? একেবারেই ভোট প্রায় জমজমাট লড়াই আরামবাগ লোকসভাতে শুরু হয়ে গেছে। ত্রিমুখী লড়াই, বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং তরুণ তুর্কি বলা যেতে পারে সিপিআইএম এর প্রার্থী বিপ্লব মৈত্র, একদম প্রাথমিক শিক্ষকের শিক্ষক। প্রথম যে ইস্যুটার কথা বললেন সেই ইস্যুটা দিয়ে আমাদের দর্শক বন্ধুদের জানাই, আরামবাগ লোকসভা কেন্দ্রের যে প্রাক্তন সাংসদ, এখন প্রাক্তন সাংসদ হয়ে গিয়েছেন, মাত্র 1150 ভোটে উনি জিতেছিলেন 2019 সালে। সেই জায়গা থেকে অপূর্বা পোদ্দার নিজের দুঃখ বেদনা প্রকাশ করেছেন। আজকে বলেছেন যে আমার টাকা নাই বলেই হয়তো দল আমাকে টিকিট দেয়নি। এই যে তোপ দাগলেন তিনি, একেবারে পরোক্ষভাবে না হলেও প্রত্যক্ষভাবে কিন্তু শাসক দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বলা যেতে পারে। কারণ এই ঘটনায় প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসে কোনো পদ পেতে হলে বা কোনো প্রার্থীর টিকিট পেতে হলে তাহলে কি কোথাও একটা প্রশ্ন উঠছে না যে টাকা দিতে হয় দলকে? এই প্রশ্নটা কিন্তু করে দিলেন তিনি। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে আরামবাগে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের কিন্তু ব্লাড প্রেসার অনেকটাই বেড়ে গেল আজকে। কারণ কে মন্তব্য করছে সেটা দেখতে হবে। সেটা হচ্ছে সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, যিনি আমাদের হয়ে 5 বছর পার্লামেন্টে গিয়ে গলা তুলেছেন, গলাবাজি করেছেন এবং জন্য সমস্যা তুলে ধরেছেন। সেই রকম একজন ব্যক্তিত্ব অপূর্ব পোদ্দার আজকে তোপ লাগলেন নিজের দলের বিরুদ্ধেই। রাজনৈতিক বিশ্লেষকরা এটা থেকে চাইছেন যে, এই বক্তব্য থেকে তারা বলছেন যে এতে করে শাসক দল যতই ভোট প্রচারে গা ভামা রোদে কিন্তু অনেকটাই তাদের অস্বস্তি বেড়ে গেল। সব্যসাচী, আর একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। এই রকম পরিস্থিতি, যে দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন যে এখন কি রকম পরিস্থিতি আরামবাগ লোকসভা কেন্দ্রে, একেবারে বলতে গেলে আরামবাগ লোকসভা কেন্দ্রের ভৌগোলিক পরিবেশটা একটু আমি বলার চেষ্টা করি, কারণ এই ভৌগোলিক পরিবেশ না জানতে পারলে এখানে ভোটারদের মন এবং ভোটাররা কোন স্রোতে গা ভাসাবেন সেটা জানা সম্ভব হয় না। কারণ আরামবাগ মানেই রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জায়গা। পশ্চিমবঙ্গে যদি 2-3টে পয়েন্ট আপনি দেখেন, সিঙ্গুর, আরামবাগ, নেতাই, নন্দীগ্রাম, আরামবাগ কিন্তু সবসময় কিন্তু একটা এক্স ফ্যাক্টর কাজ করে রাজ্য রাজনীতিতে। এটা অবশ্যই দেশের নীতি নির্ধারণ এবং দেশের ভোট, পার্লামেন্টের ভোট, যেখানে লোকসভা ভোট,
তাহলেও কিন্তু এখানে কিন্তু স্থানীয় স্তরের কিছু ইস্যু কিন্তু ভোটের ফ্যাক্টর করবে। যাই হোক, প্রথমেই বলি, আরামবাগ লোকসভাতে প্রথম বিজেপি প্রার্থী হয়েছেন অরিপ দিগার, যার বাড়ি হচ্ছে গোঘাটের তিনি ভূমিপুত্র। দ্বিতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মিতালি বাগ, তিনি গোঘাটের মেয়ে, গোঘাটের একেবারে প্রত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে। 3 নম্বর সিপিএম এর যে প্রার্থী হয়েছেন বিপ্লব মৈত্র, তার বাড়ি খানাকুলের একদম মানে নদী বেষ্টিত আরামবাগ, ভৌগোলিক যে কথাটা বলতে চেয়েছিলাম, নদী বেষ্টিত বাগের একেবারে প্রত্যন্ত এলাকার ছেলে, তরুণ ছেলে হচ্ছে সিপিআইএম প্রার্থী হচ্ছে বিপ্লব মৈত্র, তিনি কিন্তু প্রাথমিক স্কুলের শিক্ষক। এবং এই যে 3 ক্যান্ডিডেট বর্তমান পরিস্থিতিতে আরামবাগ লোকসভা চষে বেড়াচ্ছেন, প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই বিপ্লব মৈত্র কিন্তু খানাকুলের ময়দানে নেমে গিয়েছেন। একেবারে মানে 5 মিনিটের মধ্যে আমরা দেখতে পেয়েছি সে প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন। এবারে একটু অ্যানালাইসিস করি যে এবারের যে লোকসভা ভোট আরামবাগ ইস্যু থাকতে পারে। শাসক দল মূলত যে ইস্যু করছে বা রাজ্য জুড়েই করছে, সেটা হচ্ছে যে উন্নয়নকে তুলে ধরার চেষ্টা করছে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ দিচ্ছে না, আবাস যোজনার কাজে টাকা, যোজনার বাড়ির টাকা পাচ্ছে না, কেন্দ্রের বিরুদ্ধে তোপ যাচ্ছে। এটা তৃণমূলের একেবারে সাধারণ একটা ইস্যু নিয়ে তারা সাধারণে বাড়ি গিয়েছেন। আমাদের প্রশ্ন ছিল, আমরা যারা সাংবাদিক মিতালি বাগকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনি আরামবাগের মানুষের কি করতে চান, আপনি যদি পার্লামেন্টে যান, আপনারা যদি আরামবাগের মানুষ আপনাকে যদি চুজ করে, আপনাকে যদি মনোনীত করে, আপনি যদি জয়লাভ করেন, সেই জায়গাতে মিতালি প্রার্থী শুধু বলেছিলেন যে ব্রিগেডের ময়দানে জনগর্জন সবাই ধুলো উঠছে, এই ধুলোই আমাদের উন্নয়নের কাণ্ডারি দিদি যা কভার করছে। তখন সাধারণ মানুষকে একই প্রশ্ন করেছিলাম যে মিতালি বাগ যদি বলে যে দিদি যা উন্নয়ন করে আপনি কি করছেন, সাধারণ মানুষের প্রশ্ন, এটা কিন্তু আমাদের প্রশ্ন না। অপরদিকে আমি যাচ্ছি বিজেপি প্রার্থী অরূপ দিগার, তিনি একেবারেই কুল শিক্ষক, সাধারণ গোঘাটের মানুষের কাছে যাবার একটা, মানুষের সঙ্গে মেশার একটা প্রবণতা রয়েছে ওনার মধ্যে। ওনাকে প্রশ্ন ঠিক সেম ভাবে করেছিলাম, আপনি যদি আরামবাগের থেকে পার্লামেন্টে যান তাহলে আপনি আরামবাগের মানুষের জন্য কি করতে চান। উনি কিন্তু সরাসরি বলেছিলেন যে আমাদের ইস্যু হবে যে আরামবাগের মানুষকে সন্ত্রাস মুক্ত আরামবাগ তৈরি করা এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই হবে, গোটা পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করতে যায় এবং আরামবাগে যে সমস্ত কাজ অপূর্ণতা রয়েছে সেইগুলো পূর্ণতার দিকে প্রাপ্তি করাই হচ্ছে পার্লামেন্টে আমার কাজ হবে। কি, আমি সেই প্রশ্নটা আবার ঘুরিয়ে করলাম, কি কি করতে চান স্পেসিফিক করুন আরামবাগের মানুষের জন্য। আপনাকে আরামবাগের মানুষ যদি মনোনয়ন দেয় বা আপনি যদি জেতেন, তখন উনি বলেছিলেন যে আরামবাগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাবাদিঘি রেলজট কাটানোর আমি প্রথম উদ্যোগ নেব। মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল কলেজে রোগী মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে, এই রোগী মৃত্যু যাতে থামানো যায়, মেডিকেল কলেজ পূর্ণতা পায়নি বলে উনি শব্দটা বারবার বলছেন যে আরামবাগ মেডিকেল কলেজ হয়েছে কিন্তু পূর্ণতা পায়নি। তাহলে পূর্ণতা পেতে হলে কি কি করতে হবে তিনি কিন্তু সেটা বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছিলেন। 3 নম্বর বলেছিলেন যে আরামবাগে মুখ্যমন্ত্রী এসে হাটার মাস্টার প্ল্যানের কথা বলেছেন, কিন্তু আরামবাগ মাস্টার প্ল্যানের কথা বললেন না। বন্যা পরিস্থিতি সবচেয়ে বড় সমস্যা আরামবাগের, সেই সমস্যার যাতে সমাধান হয় তিনি পার্লামেন্টে গিয়ে দাঁড়িয়ে বলবেন। আরামবাগ মাস্টার প্ল্যান সফল না হলে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব নয়, এটা কিন্তু তিনি বলেছেন। অন্যদিকে একেবারে একদম যেটা আমরা বলছিলাম যে একদম যুবক তরুণ ছেলে বিপ্লব মৈত্র সিপিএম থেকে দাঁড়িয়েছেন, সিপিআইএম এর প্রার্থী বিপ্লব মৈত্র, তিনি কি, তাকে আমি আজ সকালেই আমি যোগাযোগ করেছি এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তিনি 3টে ইস্যুর কথা বলেছেন। কৃষকদের সমস্যা, যেটা গতানুগতিক ভাবে সিপিএম পার্টি বরাবর কিন্তু পুঁজিবাদীদের বিরুদ্ধে কৃষক এবং শ্রমিকদের সংগঠিত করতে চায়, এটা কিন্তু আজকের ওদের ইস্যু না, ওদের কিন্তু 1977 সাল থেকে আপনি যদি দেখেন দেখি একই ইস্যুর মধ্যে ওনারা পড়ে রয়েছেন। ওনারা বলছেন কৃষক সমস্যা দূরীকরণ এবং আর একটা যে শিক্ষা ব্যবস্থা উনি কথা বলেছেন, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ওনারা লড়াই করবেন। এছাড়া পাশাপাশি আমি আরেকজন বর্ষিয়ান সিপিআইএম নেতার সঙ্গে যোগ করেছিলাম, উনি বলেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইও কিন্তু আমাদের ভোটের হাতিয়ার হতে চলেছে প্রচারে। সব্যসাচীদা, যিনি বলছেন এবারে আমার টাকা নেই বলে আমাকে টিকিট দেওয়া হয়নি, বিগত 5 বছর ধরে তার উন্নয়ন খাতে তিনি কতটা কাজ করেছেন বা তিনি যে ধরনের প্রতিশ্রুতি সেই সময় দিয়েছিলেন নির্বাচনে আসার আগে, সেই প্রতিশ্রুতি কতটা তিনি পরিপূর্ণ করতে পেরেছেন, এটা একটু যদি বলেন। একেবারে
ভাই একদম প্রাসঙ্গিক প্রশ্ন যে 5 বছরের অপরূপা পোদ্দার কি কাজ করেছেন তার রিপোর্ট কার্ড কিন্তু আমাদের কাছে রয়েছে, উনি কি কাজ করেছেন আর কি কাজ করতে পারেননি। কারণ আমরা হচ্ছে একেবারে মাঠে ঘাটে সাংবাদিক, যেটা ভূমিস্থল একদম আরামবাগের ভূমি থেকে আমি বলতে পারি যে সাংসদ হিসাবে অপূর্ব পোদ্দার কতটা সফল হয়েছেন এটা কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত কথা নয়, আমি একবারে প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরো। অপূর্ব পোদ্দার কিন্তু সাংসদ হিসাবে ব্যর্থ, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হয়তো শাসক দলের নেতৃত্বের মধ্যে একটু হয়তো অস্বস্তি বাড়বে, কিন্তু অস্বস্তি বাড়লেও আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি চতুর্থ স্তম্ভ হিসাবে সত্য কথা তুলে ধরাই আমাদের কাজ। কেন ব্যর্থ বললাম সেই ব্যাখ্যাটা একটু করে দেওয়া ভালো। কারণ উনি কিন্তু বেশিরভাগ সাংসদ কোটার টাকা যে খরচা করেছেন বিগ, কোনো স্পেসিফিক ভাবে বলতে পারবেন না যে আমি একটা বিরাট কাজ করেছি, একটা বিরাট ব্রিজ বানিয়ে দিয়েছি, আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য এত কোটি টাকা স্যাংশন করেছি, এত বাঁধ আমাদের নির্মাণ হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কেন্দ্র সরকার দিয়েছে আরামবাগ মাস্টার প্ল্যানে যে বাঁধ সংস্কারের কাজ হয়েছে। আমাদের ছিল যে আরামবাগ মেডিকেল কলেজটা আরো উন্নত হোক, সাংসদ এই দিকটা দেখভাল করুক, কিন্তু সেই জায়গাতে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছেন। বিভিন্ন ইস্যু রয়েছে, পাশাপাশি উনি অ্যাম্বুলেন্স কিছু, তবে কিছু কাজ যে একেবারে হয়নি তাও নয়, কিছু অ্যাম্বুলেন্স উনি দান করেছেন, রোগীদের আর্থের সেবাতে অ্যাম্বুলেন্স দান করেছেন, কিন্তু তার পাশাপাশি যেগুলো দরকার ছিল সামাজিক ভাবে বহু বছর ধরে মানুষ, আগামী প্রজন্ম যে সুপক্ষিত হবে সাংসদ হিসাবে, জায়গা থেকে সেইভাবে কিছু আসেনি। যদি মানে ব্যর্থতা, তোমার কথা অনুযায়ী যে ব্যর্থতার কথা বললো, তাহলে সেই ক্ষেত্রে উন্নয়নের জায়গা থেকে সেরকম কোনো একটা জায়গা তৈরি করে উঠতে পারেনি। যাই হোক, তোমার সঙ্গে আমরা রইলাম, তুমিও নজরে রাখো, গোটা আরামবাগ তোমার উপর আছে, তুমি কিভাবে কোথায় কোন প্রতিনিধি কিভাবে কোন জায়গায় যাচ্ছে এবং নতুন নতুন ভাবে তারা কি প্রচারের ভূমিকা নিচ্ছে, আমাদের নজর থাকলো, সঙ্গে থাকো। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গী মানুষ মহেশ্বর চক্রবর্তীর সঙ্গে। আমরা দেখো মহেশ্বর যেটা কথা বললো পণ্ডিতদা, অনেকগুলো বিষয় তুলে এলো। তৃণমূলের চিন্তা ভাবনা কি, তারা দেখাচ্ছেন দিদি এবং জনগর্জন সবার ধুলো, সিপিএম কৃষক এবং তাদের কথা বলছে, বিজেপি তাদের উন্নয়নের ধারাকে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে বহরমপুরে অধীর চৌধুরী এমন একটি, এই অপরূপা পোদ্দার সংক্রান্ত বিষয় ওনাকে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন তৃণমূল কংগ্রেস ইউজ অ্যান্ড থ্রো, ব্যবহার করে ফেলে দেওয়ার মতন একটা দল, তাদের কাজই হচ্ছে মানুষকে ব্যবহার করা এবং ফেলে দেওয়া। কি বলবে? না, এটা অধীরবাবু কি প্রসঙ্গে কথাটা বলেছেন সেই কথাটা নিয়ে আমি খুব একটা চর্চা করতে চাইছি না, কিন্তু আমি নির্দিষ্টভাবে যেহেতু আরামবাগ এবং অপরূপা পোদ্দারের কথা উঠেছে এবং অপরূপা পোদ্দার রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে যেহেতু আমার টাকা নেই সেই জন্য আমি প্রার্থীপদ পেলাম না, তাহলে কি ধরে নিতে হবে যে অপরূপার বদলে যাকে দেওয়া হয়েছে বিকল্প হিসাবে তার কি প্রচুর টাকা, তিনি কি প্রচুর টাকা পার্টিকে দিয়েছেন? তাহলে অপরূপাকেই এই প্রশ্নটা কিন্তু জবাবটা দিতে হবে। এটা যেমন এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এক সময়ে নারদা থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। তৃতীয়ত হচ্ছে যে অপরূপা পোদ্দার যদি যথেষ্ট ভালো সেখানে উন্নয়নের কাজটা করতেন, সেখানে আমার মনে হয় না যে দল তাকে এইভাবে ছেড়ে ফেলার চেষ্টা করত। কিন্তু শুধুমাত্র অভিমান করে তো একটা দল করা যায় না, একটা দল করতে গেলে তার দায়বদ্ধতা এবং সেই সঙ্গে সেই দলের প্রতি দায়বদ্ধতা এবং পাশাপাশি দলের যে নীতি সেগুলো তো তাকে রূপায়িত করতে হবে। এবারে দল নিশ্চয়ই আমার মনে হয়েছে যে সেখানে এটা তাদের নিজস্ব, একেবারেই নিজস্ব ব্যাপার। এইভাবে দল কাকে তাদের প্রার্থী করবে সেটা সম্পূর্ণভাবে দলীয় ব্যাপার, এই নিয়ে আমার কিছু বলার নেই। আমি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলছে না যে দলের মধ্যে যেই দলের টিকিট পাচ্ছে না সেই কেমন যেন অভিমানী হয়ে যাচ্ছে। না, সে তো ইনি তো একটা খুবই ছোট্ট জায়গার একজন সাংসদ, সে তো জাতীয় ক্ষেত্রে আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনিও বলেছেন যে আমার ভোটের লড়ার টাকা নেই। তাহলে নির্মলা সীতারাম তো সেই জন্য তিনি দলে এবারে টিকিট
তিনি প্রত্যাখ্যান করেছেন। তো তাহলে এটা কি ধরে নিতে হবে যে নির্মলা সীতারামন যে দল করেন সেই দল কি খুব দরিদ্র? নির্মলা সীতারামন যে দলটি করেন সেই দলের তো আর যাই হোক সম্পদের কোনো অভাব নেই। সুতরাং এই যে তোমার দলের আমার মানে টাকা দিতে পারিনি এবং নির্মলা সীতারামন বলছেন যে 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 সাংসদ হওয়ার জন্য যে টাকাটা জমা দিতে হয় সেইটুকু টাকাও নাকি তার কাছে নেই। আমরা এই বিষয়ে আরো আবার আলোচনায় যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জলপাইগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিকের সঙ্গে জেনে নিই জলপাইগুড়ির কি পরিস্থিতি এই লোকসভা নির্বাচনে। সৌভিক শুনতে পাচ্ছ? কেমন আছো সৌভিক তুমি? জলপাইগুড়িতে এই মুহূর্তে রাজনৈতিক পারদ কতটা উঠছে? দেখো, জলপাইগুড়িতে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক পারদ কিন্তু উচ্চ পর্যায়ে, কারণ জলপাইগুড়িতে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়কে। অর্থাৎ জয়ী বিধায়ক এবারে হয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। পাশাপাশি গত বছর যে বিজেপির জয়ী লোকসভায় জয়ী হয়েছিল জলপাইগুড়ি আসনে বিজেপির জয়ন্ত রায়, ডক্টর জয়ন্ত রায়, সেই জয়ন্ত রায়কে কিন্তু এবছর বিজেপি প্রার্থী করেছে। অনেক টালবাহানার পর কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করেছে এবং সেই জয়ন্ত রায়ের উপরে কিন্তু আস্থা রেখেছে। পাশাপাশি তরুণ তুর্কিদের মধ্যে বামফ্রন্ট কিন্তু প্রার্থী করেছে দেবরাজ বর্মনকে। গোটা জলপাইগুড়ি জেলার এবং চা বাগান এলাকাগুলি কিন্তু চষে বেড়াচ্ছেন সেই তরুণ তুর্কি যুবক দেবরাজ বর্মন, বামফ্রন্টের হয়ে প্রচার ছাড়ছেন। পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো, এই যে নির্মল চন্দ্র রায় তিনিও কিন্তু প্রচার কোনো খামতি রাখছেন না এবং জয়ন্ত রায়ও কিন্তু প্রার্থী ঘোষণা, তার নাম ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু পুরোদমে প্রচারে নেমে পড়েছেন। এবং যেটা তাৎপর্যপূর্ণ বিষয় যে এই যে জয়ন্ত রায় কিন্তু গত বছর বিজয় চন্দ্র বর্মন তৃণমূল প্রার্থী ছিলেন কিন্তু লক্ষাধিকের বেশি ভোটে, এবং এই ভোটকে কিন্তু কেটে আর কিন্তু নির্মল চন্দ্র রায়কে জয়ী হতে হবে। অর্থাৎ জলপাইগুড়িতে বর্তমান পরিস্থিতি তুঙ্গে রয়েছে, কে জয়ী হবে সেদিকে নজর থাকবেই। তবে জয়ী হতে গেলে ধূপগুড়ির যে বিধায়ক নির্মল চন্দ্র রায় উপনির্বাচনে জয়ী, তাকে জয়ী গেলে কিন্তু লক্ষাধিক ভোটেরও বেশি ভোট তাকে সংগ্রহ করতে হবে মূলক ভাবে। এবং এবং জয়ন্ত রায় তিনি কিন্তু দাবি করছেন যে তিনি এগিয়ে রয়েছেন এবং তিনি জয়ী হবেন এই জলপাইগুড়ি লোকসভা আসন থেকে। সব মিলিয়ে কিন্তু জলপাইগুড়ি জুড়েই কিন্তু এই মুহূর্তে প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না বাম থেকে শুরু করে বিজেপি এবং তৃণমূল প্রার্থীরা। আমাকে একটা জিনিস বলে, জয়ের প্রত্যাশাটা প্রত্যেক প্রার্থীরই থাকবে, কিন্তু যেটা জানা সেটা হচ্ছে যে বিগত বছরে প্রথম 2019 সালের লোকসভা কেন্দ্রে লোকসভায় জেতার পর সেই সময় যেসব প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি কতটা পূর্ণ হয়েছে জলপাইগুড়ির, কতটা সুযোগ সুবিধা পেয়েছে জলপাইগুড়ির মানুষ? একদমই প্রতিশ্রুতি কিন্তু, যেমন জয়ন্ত রায় সাংসদ হওয়ার পরও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন। যেমন আমরা আজকে কিন্তু এক্সপ্রেস নিউজে যে খবরটা সম্প্রচার করেছি যে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে কিন্তু জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির 1 এবং ঝাড়লটা 2 গ্রাম পঞ্চায়েতের ভোট বয়কটের ডাক দিয়েছে। তাদের দাবি যে একটি পাকা সেতু, সেখানে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল এই সাংসদ জয়ন্ত রায় বিজেপির। পাশাপাশি নির্মল চন্দ্র রায় যখন উপনির্বাচনে ভোটে লড়াই করছিলেন সেই সময় কিন্তু তিনি গিয়েও প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সেতুটিকে বাঁশের সাঁকোকে পাকা সেতু করা হবে, স্থায়ী সেতু করা হবে। তারপরেও কিন্তু সেখানে দেখা গিয়েছে কোনো প্রতিশ্রুতি পূরণ হয়নি। সেই জায়গায় সেখানকার কিন্তু 1,500-এরও বেশি মানুষ কিন্তু ভোট বয়কটের ডাক দিয়েছেন, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। পাশাপাশি জয়ন্ত রায় কিন্তু বেশ কিছু ট্রেনের স্টপেজ, যেমন ধূপগুড়িতে সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ সহ জলপাইগুড়ি রোডেও কিন্তু সরাইঘাট এক্সপ্রেসের স্টপেজ সহ বিভিন্ন ট্রেনের স্টপেজ যেমন করেছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন এলাকায় রাস্তার দাবি কিন্তু তিনি প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয় কিন্তু স্থানীয়দের অভিযোগ উঠেছে। তবে নির্মল চন্দ্র রায় সদ্য বিধায়ক হয়েছেন ধূপগুড়ি উপনির্বাচনে, তিনি উপনির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু পূরণ করতে পারেননি, এমনই কিন্তু অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। তবে এই ভোটের মুখে দাঁড়িয়ে সেই প্রতিশ্রুতি কতটা কাজে দেয় সেটাই কিন্তু দেখা। রয়ে গেছে, প্রতিশ্রুতি পূরণ হয়নি, অথচ আবার নতুন করে এক নির্বাচন চলে এসেছে, সেই নির্বাচনে লড়ার জন্য সবাই নিজের নিজের জায়গায় প্রস্তুতি নিয়েছে। কিন্তু আমাকে একটা জায়গা বলো, জয়ন্ত রায় বা নির্মল চন্দ্র রায় এরা থেকে দেবরাজ বর্মন যিনি এবারে বামপন্থের তরুণ তুর্কি নতুন ভাবে কাজ করছেন, কি মনে হচ্ছে তাকে কিভাবে নিচ্ছে মানুষজন?
দেখো, দেবরাজ বর্মন কিন্তু একদম যেদিন থেকে তার নাম ঘোষণা হয়েছে যুবক তরুণ তুর্কি, তিনি কিন্তু প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছেন না। গোটা জেলা জুড়ে কিন্তু প্রত্যেকদিন চষে বেড়াচ্ছেন, প্রচার চালাচ্ছেন। এবং সেই দেবরাজ বর্মনকে কিন্তু দেখা যাচ্ছে যে যা কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় নেমে প্রচার, কোথাও কিন্তু ফসল খেতে গিয়ে প্রচার চালাচ্ছেন, কোথাও মার্কেট, সুপার মার্কেট ধূপগুড়ি, সেখানে প্রচার চালাচ্ছেন। তিনি কোনো রকম প্রচারে খামতি রাখতে চাইছেন না। এই প্রচার করে যতটা মার্জিন বামফ্রন্টের তরফে বাড়ানো যায় সেই দিকে কিন্তু চেষ্টা করছেন। আমি এর আগে তোমাকে একটা বিষয় বলে রাখতে চাইবো যে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় যে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন, যে মহকুমা একটা বড় ফ্যাক্টর করেছিল এই উপনির্বাচনে, সেই মহকুমা ঘোষণার ক্ষেত্রে কিন্তু এই নির্মল চন্দ্র রায়ের কিন্তু বড় অবদান রয়েছে। তার বাইরে কিন্তু নির্মল চন্দ্র রায় এখন পর্যন্ত সেরকম কোনো কাজ করতে পারেনি। নজর রাখো তোমার এলাকার উপর এবং একদম সুস্থভাবে ঠিকভাবে কাজ করে যাও। আমরা আমরা তোমার সঙ্গে আছি। আমরা আমরা কথা বলছিলাম সৌভিকের সঙ্গে, আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি সৌভিক। পণ্ডিতা, তুমি এই যে দেখো, প্রতিশ্রুতির যে কথা, প্রতিশ্রুতির জায়গায় রয়ে গেছে এবং কাজ এখনো পর্যন্ত সেইভাবে তারা পূরণ করতে উঠতে পারেনি। প্রতিশ্রুতি না, আমি তোমাকে এই প্রসঙ্গে আমি তোমাকে বলি যে সকলের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়, কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষ, বিশেষ করে যারা একেবারেই তৃণমূল স্তরের মানুষ, তারা কিন্তু ভোট দেন এবং একটা ভোট চলে গেলে আরেকটা ভোট আসে, সেখানেও তারা ভোট দেন। এবং প্রত্যেক বছরেই যারা এই প্রার্থী হন তারা কিন্তু কোনো না কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেন, বিশেষ করে উন্নয়নের প্রতিশ্রুতি। কিন্তু সাধারণ মানুষ কিন্তু শেষ পর্যন্ত যে একেবারে প্রতিদিন সেখানে কিন্তু নজরদারি করেন না যে প্রতিদিন যে সেখানে কতটা যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ হয়েছে। এবং তুমি যেটা বললে যে এই ট্র্যাডিশনটা বরাবর আমাদের চলে আসছে, সব জায়গাতে যে উন্নয়ন হয়নি এমনটা আমি বলছি না, কিন্তু যতখানি প্রতিশ্রুতি দেওয়া হয় ততটা উন্নয়ন সম্ভবত হয়নি। যদি হতো তাহলে আজকে ভারতবর্ষে এখনো পর্যন্ত উন্নত দেশের তকমাটা কিন্তু পায়নি। সেই ক্ষেত্রে আমরাও জানি এবং যারা সাংবাদিকতা করেন তারা তাদের পেশার তাগিদে অবশ্যই নির্বাচনের সময় অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করেন এবং প্রত্যেকটা দিকেই নজর রাখেন। এবং একটা নির্বাচন চলে যাওয়ার পরে আরেকটা নির্বাচন আসার আগে পর্যন্ত সেই প্রতিশ্রুতির খতিয়ানটা কিন্তু নেওয়া হয় না। ফলে 5 বছরে যেটা দাঁড়ায় সেটা দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে প্রার্থী বদল হয়, কিন্তু প্রতিশ্রুতিটা আবার প্রতিশ্রুতিতেই থেকে যায়। কিন্তু আমি যেটা বলতে চাইছি এই প্রসঙ্গে সেটা হচ্ছে যে কথাটা তুমি বারবার জিজ্ঞেস করছো, যারা এখান থেকে সাংবাদিকরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যে আজকের দিনে এটা খুব সঙ্গত প্রশ্ন যে বামফ্রন্ট তারা ইন্ডি জোটের একটা সঙ্গী, এটাও যেমন ঠিক, তেমনি আরেকটা কথা মনে রাখতে হবে যে 2019 সালে বামফ্রন্টের বিশেষ করে সিপিআইএম সমর্থকদের যে একটা বড় অংশের ভোট সেটা কিন্তু পদ্মফুলে সেখানে শিফট হয়েছিল। তার কারণটা ছিল যে তাদের বিশেষ করে গ্রামে গঞ্জে তারা তৃণমূলকে যারা ভোট দেবেন না, কিন্তু তাদেরকে তো কোথাও ভোট দিতে হবে, এবং সেই ভোটটা তারা দিয়েছিলেন পদ্মফুলে এই জন্য যে এটা তাদের বলা যায় যে সরাসরি যে তারা জানতেন যে তাদের যে দল সেই দলে ভোটটা দিয়ে কোনো লাভ নেই, কারণ তারা যে পরিস্থিতি হয়ে আছে চারিদিকে সেই ক্ষেত্রে তারা সেখানে তাদের জয়ের সম্ভাবনাটা কম। দ্বিতীয়ত হচ্ছে যে ধরনের অত্যাচার তারা সহ্য করেছেন সেই অত্যাচার থেকে অন্তত কিছুটা হলেও মুক্ত হওয়ার জন্য তারা অন্তত চেষ্টা করেছেন যে সেখানে পদ্মফুল শিবিরে, যেহেতু সেটা একটা জাতীয় দল এবং অনেকটাই ক্ষমতা ধরে, সেই জন্য ক্ষমতাকে তারা ভোট দিয়েছেন। কিন্তু আজকের যে 2024-এর যে লোকসভা ভোট, সেখানে কিন্তু পরিস্থিতিটা অনেক বদল হয়েছে এবং সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে
এবং এটা তুমি মনে করতেই পারো যে আজকের পরিস্থিতি এবং 2019-এর পরিস্থিতিতে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা দেখো পণ্ডিত, আমরা কথা আলোচনার মধ্যেই থাকবো। আমরা জলপাইগুড়ি নিয়ে কথা বললাম, আমরা আরামবাগ নিয়ে কথা বললাম, কিন্তু আমরা পূর্ব বর্ধমানের কালনা, পূর্ব বর্ধমানের যে নির্বাচনের যে জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে পরে কি পরিস্থিতি ওখান থেকে, তো ওখানেও ঠিক একই রকম এমন 3 জন প্রার্থী হয়েছে, নীরব খাঁ সিপিআইএম এর, অসীম সরকার বিজেপির এবং শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেস থেকে। কি পরিস্থিতি আমরা শুনে নেব। আমাদের প্রতিনিধি রীতা ভট্টাচার্য আছে কালনা থেকে। কালনা, রীতা তুমি শুনতে পাচ্ছ? হ্যালো রীতা, তুমি শুনতে পাচ্ছ? আমার মনে হচ্ছে রীতা। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ রীতা, তুমি আছো কেমন? হ্যালো। রয়েছি, মোটামুটি রয়েছে। যা গরম পড়েছে ঠিক তো থাকতে হবে, সামনে ভোট। গরম, নির্বাচনের গরম, নির্বাচনের গরম কেমন পড়েছে? কেটে কেটে যাচ্ছে। আমি পিসিআর কে বলবো ওর সঙ্গে আবার নতুন করে যোগাযোগ স্থাপন, কানেকশনের প্রবলেম হচ্ছে। আমি পিসিআর কে বলবো ওর সঙ্গে নতুন করে আবার যোগাযোগ স্থাপন করার জন্য। আমি পণ্ডিতা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে এই যে ধরো যে পরিস্থিতি আর কি, মানে একে তো নির্বাচনের পারদ বারবার উঠছে। না, আমি এই কথাটা যে কথাটা বলতে চাইছিলাম তো সেটা হচ্ছে যে 2019-এর সঙ্গে 2024-এর অনেকটাই পার্থক্য। এবং এখন কিন্তু বামপন্থীরা অনেকটা ভয় কাটিয়ে, কারণ শাসক দল প্রথম যখন পরিবর্তন হয় তখন প্রত্যেকটা ক্ষেত্রেই একটা অস্বস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। সেটা যখন 2011 সালে পরিবর্তনটা হয়েছিল, তারপর বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনোভাবে অনেকটা অস্বস্তিকর পরিবেশে বামেরা থাকার পরে তারপরে কিন্তু কিছুটা হলেও সামলে এখন কিন্তু তারা নিজের ভোটটা নিজের প্রার্থীকে দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। ফলে আমরা যেটা দেখলাম যে সাগরদিঘিতে সেখানে কিন্তু প্রায় 24,000 ভোটে আজকে জোট প্রার্থী, কংগ্রেস এবং বামেদের জোট প্রার্থী, এই দুটোই খুব এবং এটা বলা যায় যে 2011-র পরে রাজ্যে যতগুলো উপনির্বাচন এবং অন্যান্য পঞ্চায়েত নির্বাচন ইত্যাদি যে কোনো নির্বাচন হয়েছে, তারপরে কিন্তু একমাত্র প্রথম জয় জোটের কিন্তু ছিল এই সাগরদিঘি। ফলে এটা কিন্তু একটা রাজ্যের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে একটা মাইলস্টোন। বিশেষ করে যারা জোটের যারা সঙ্গী, তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ এটা একটা ঘটনা ছিল। যদিও কোনো এক রহস্যময় কারণে সেই জোট প্রার্থী আবার দল বদল করে তিনি শাসক দলে চলে গেছেন, কিন্তু উনি যেতে পারেন। কিন্তু উনি যে জয়টা পেয়েছিলেন সেই জয়টা কিন্তু যদি তুমি বিশ্লেষণ করো তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো যে সাগরদিঘি 65% থেকে 70% ভোটার কিন্তু তারা হচ্ছে সংখ্যালঘুর। এবং এই সংখ্যালঘু ভোটাররা, তারা আমরা জানি যে মূলত তারা শাসক দলের সঙ্গে থাকে এবং এটা আমরা এই পর্যন্ত জেনে এসেছি, এখনো পর্যন্ত আমরা জেনে এসেছি যে শাসক দলের আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মূলত ত্রাতা হিসাবে দেখে এসছেন এতদিন, এবং শাসক দলও তারাও কিন্তু সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করেই কিন্তু তাদের বিজয় রথকে অক্ষুণ্ণ রেখেছে বলা যায়। কিন্তু এই প্রথম দেখা গেল যে একটা বিশাল অঙ্কের সংখ্যালঘু ভোট সেটা কিন্তু সরাসরি শিফট হয়ে গেছে জোটের প্রার্থীর কাছে, যেটা কিন্তু একটা অশনি সংকেত ছিল শাসক দলের কাছে। আমি এই জন্য এই প্রসঙ্গে বলছি যে আজকে আমরা যাদের নিয়েই আলোচনা করলাম এবং শেষ পর্যন্ত কালনা, যেটা পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে,
একটা কথা মনে রাখতে হবে যে যারাই আজকে বামফ্রন্টের যে প্রার্থী যেখানে দেওয়া হয়েছে, বিশেষ মূলত সিপিআইএমে, যেখানে মোটামুটিভাবে 5 থেকে 7% সব জায়গায় নেমে এসেছিল তাদের শতাংশ, ভোট শতাংশ, সেটা পরবর্তী ক্ষেত্রে উপনির্বাচনে দেখা গেছে, বিশেষ করে যে নির্বাচনে বাবুল সুপ্রিয় জয়লাভ করলেন সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে ছিল বামেরা এবং তাদের ভোট শতাংশ কিন্তু 15%-এর উপরে পৌঁছে গেছিল। ফলে এবারে তারা কিন্তু অনেকটা অর্গানাইজড, এবং আমার মনে হয় যে ইনসাফ যাত্রা থেকে আরম্ভ করে এবং এই যুব ব্রিগেডকে সংগঠিত করার ফলে সেখানে কিন্তু তারা অনেকটাই উৎসাহিত, এবং অনেক জায়গাতে কিন্তু তারা নির্ণায়ক একটা ভূমিকা পালন করবে। বিশেষ করে যদি সংখ্যালঘু এলাকাতে, সেখানে কিন্তু বামেদের যে একটা আগে যে তাদের একটা সুন্দর সংগঠন ছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে শাসক দলে শিফট হয়, কিন্তু এখন দেখা গেছে যে অনেকটা ক্ষেত্রে কিন্তু বামেরা আবার তাদের সেই পুনরুদ্ধার করতে পারছে। ফলে যদিও এখনো পর্যন্ত যে সমীক্ষা দেখা গেছে সেখানে বামেদের সেখানে আসন পাওয়ার সম্ভাবনা সেখানে দেখা যায়নি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিন্তু এটা ধরতেই পারি যে বামেদের এই ভোট কাটার ফলে অন্তত 15 থেকে 16% ভোট যদি প্রত্যেকটা আসনে গোটা রাজ্য জুড়ে তারা কাটতে পারে, তাহলে কিন্তু অনেক আসনে কিন্তু মিরাকল জয়লাভ হবে, এবং সেটা কিন্তু মানে একটা মানুষের মানে যে কোনো বলা যায় যে একটা চমক সৃষ্টি হবে অনেক আসনেই। মানে এক কথায় বলতে পারো যে এইবারে 2024-এর যে নির্বাচন, এই 24-এর নির্বাচন নতুন কিছু দেখা যাবে। হ্যাঁ, মানে 2019-এর নির্বাচনের ফলাফলের থেকে একটা কথা মনে রাখতে হবে যে লড়াইটা মূলত লড়াইটা হচ্ছে যে ঘাসফুল এবং পদ্মফুলের মধ্যে, কিন্তু এর মাঝখানে 14-15% ভোট যদি বামেরা কেটে নেয়, সেইখানে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে কোনো মানে ফলাফল কার দিকে যাবে সেটা কিন্তু শেষ পর্যন্ত অ্যাসেস করা যাবে না, এবং সেটা কিন্তু কোনো বিশ্লেষণের বাইরে। মানে এই তুমি মানে এক কথা যদি বলা যায় যে এই যে 15 থেকে 16% যে ভোটের কথা বলছো, এই দুটো এই পার্সেন্টেজ ভোটটা মানে দুটো ফুলের কাছে একটা কাঁটার কাজ করছে। একদমই এটা এই ভোটটা কাটার ফলে কারা লাভবান হবে সেটা কিন্তু কোনো সমীক্ষা থেকে কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাবে না, উঠে আসছে না। কারণ তখন কিন্তু সমীক্ষায় তাদেরকে নীল দেখানো হয়েছে, কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ যে কিছুটা হলে বাড়বে সেটা তো দেখানো হয়নি। সেটা আমাদের বিশ্লেষণ অনুযায়ী, এবং আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি যেমন সেখানে বিপ্লব মৈত্র একেবারে নতুন ছেলে, একেবারেই নতুন যুবক, বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো সাধারণ মানুষ তাদেরকে অনেক সাধারণ মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হবে, এটা ধরে নেওয়া যেতেই পারে। ফলে যেটা আশা করা হচ্ছিল হয়তো সেরকম মানে ফলাফল নাও হতে পারে, যার মধ্যে হয়তো অনেক চমক থাকতে পারে। কিন্তু বামফ্রন্ট তুমি এই যে ধরো তরুণ তুর্কিদের জায়গা দিয়েছে, নতুন করে নতুন মুখ এসছে, সব্যসাচী থেকে না তাহলে জয়লাভ করবে এমনটা আমি আমি যে জায়গায় বলছি সেটা হচ্ছে যে সায়ন থেকে আরম্ভ করে সব্যসাচী, তারপর তোমার ধরো এখানে দীপসিতা, তারপরে একদম বিশেষ করে এই যে তোমার যাদের কথা বলছে দেবরাজ বর্মন থেকে আরম্ভ করে বিপ্লব মৈত্র থেকে এই যে যারা, কিন্তু যে লড়াই যে এই মুহূর্তে একত্রিত করার যে মূল সূত্রটা ধরলো সেই মীনাক্ষী কিন্তু টিকিট পেল না। টিকিট পেল না নয়, মীনাক্ষীকে অর্গানাইজেশনে রাখা হয়েছে। এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। এটা ডানপন্থীদের মধ্যে হয় মূলত, কোনো না কোনো ভাবে সেখানে কখনো ভোট পেল না, কখনো ভোট পেল। এটাও তো একটা ইয়ে উঠে এসেছে যে মীনাক্ষী টিকিট পেল না। আমি সেটা বলতে চাই না, এবং ভোট পেল না বলে সেখানে আমার টাকা নেই সেজন্য আমি টাকা দিতে পারলাম না, সেজন্য আমি প্রার্থীপদ পেলাম না, এই ধরনের কোনো বক্তব্য অন্তত বামপন্থীদের কাছ থেকে আশা করা যাবে না।
কিন্তু এই তৃণমূলে যারা অভিমানী হয়েছিল তাদের মধ্যে অনেকেই আবার নতুন করে, যেমন ধরো উপনির্বাচনে সায়ন্তিকাকেও একটা বরানগর থেকে ওকে প্রার্থী করা হয়েছে, কান্নাকাটিটা করেছিলেন, অনেক কান্নাকাটি করেছিল, তারপর ওকে বরানগর থেকে এবারে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। এটা বামপন্থীদের এইটা ওদের ট্র্যাডিশন নয়, যার ফলে যেটা দাঁড়াচ্ছে যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনো পর্যন্ত এখনো অনেক এখন খালি আমাদের কাজ হচ্ছে আমরা বসে থাকা এবং লক্ষ্য রাখো। আমাদের সময় আজকের মতন, আজকের সময় শেষ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে যে লোকসভার দখলদারিতে আমাদের নজরদারি থাকবে, কোন দল কোথায় তার দখলদারি রাখছে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।